হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনি অ্যাসোসিয়েশন ইন জাপান বিসাস থেকে আমাদের আজকের এই লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আপনারা জানেন বাংলাদেশি যে স্টুডেন্টস যারা জাপানে আছে এবং অলরেডি যারা জাপানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গিয়েছে এবং যারা ভবিষ্যতে জাপানে আসতে চায় তাদের জন্য আমাদের এই ফেসবুক ভিত্তিক এই প্ল্যাটফর্মটি। আমরা এখান থেকে বাংলাদেশি বিভিন্ন স্টুডেন্টদের জাপানে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকি। তো আমাদের সেই উদ্যোগের অংশ হিসাবে আজকে আমরা যে ফেসবুক লাইভ সেশন করতে যাচ্ছি, সেই সেশনের আমাদের টপিকটা হচ্ছে গ্লোবাল এডুকেশন, স্টার্টআপ বিজনেস, কেরিয়ার আফটার হায়ার স্টাডি। এই লাইভ সেশনটিতে হোস্ট হিসাবে আমি আছি। আমার নাম এ কে এম নজরুল ইসলাম। আমি জিপিএসএস ইঞ্জিনিয়ারিং টোকিওতে আছি। আমার সাথে কো-হোস্ট হিসাবে আছে এমডি আখলাসুর রহমান তুর্য। আমি তুর্যকে রিকোয়েস্ট করব আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এখলাসুর রহমান তুর্য। বর্তমানে ইউনিভার্সিটি অফ ইয়ামানাশিতে পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছি এখানে। ধন্যবাদ এমডি আখলাসুর রহমান তুর্য। আমাদের আজকের লাইভ সেশনের গেস্ট শাহিনুর আলম জনি ভাই। জনি ভাইকে অনেকেই চিনে, তার পরিচয় আসলে খুব বেশি দেওয়ার দরকার নেই, তারপরে একটু আপনাদের সুবিধার্থে তার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। উনি হার্ভার্ড এবং এমআইটি অ্যালামনি, এবং ওনার আরেকটি পরিচয় হচ্ছে উনি ইয়ত কার্নিভালের সিইও। এছাড়া এলএম এরিকসন ইউরোপের ডিরেক্টর হিসেবে আছেন। আসলে ওনার অনেকগুলো পরিচয়। এছাড়াও উনি আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই। তো ভাইয়াকে আমি প্রশ্ন করবো, ভাইয়া কোন পরিচয়ে বেশি কমফোর্ট ফিল করেন? সিইও অফ ইয়ত কার্নিভাল, এমআইটি, হার্ভার্ড অ্যালামনি, এলএম এরিকসন ডিরেক্টর, আপনি আপনার কোন পরিচয়ে কমফোর্ট ফিল করেন? আম না, অবশ্যই প্রথম পরিচয়টা আসলে আমি এরিকসনকেই প্রিফার করি, কারণ এরিকসনের জন্যই আজকের এই পজিশনে আসা। অবশ্যই সাথে হচ্ছে যদি একাডেমিক চিন্তা করি, একাডেমিক হলে আমি কুয়েটকেই প্রিফার করি। যদিও রিসেন্ট ডেজে অনেকগুলো রিলেশন, অনেকগুলো ইনসিডেন্ট ওয়াজ নট দ্যাট গুড দ্যাট আই ক্যান এক্সপ্রেস, বাট স্টিল কুয়েট, আমি কুয়েটিয়ান অথবা তেলেগাতি হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। তারপরের গুলো আসলে বিল্ডিং ব্লক এগুলো আসছে বিভিন্ন ভাবে, চেষ্টা কিংবা অন্যান্য প্রায়োরিটিজ এর ভিত্তিতে। বাট আমি যদি একাডেমিক হিসেবে অবশ্যই কুয়েটকে প্রিফার করি, কারণ আমি সামনে ইঞ্জিনিয়ারটা লিখি কুয়েটের কারণে। সো এটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই, কোনো অপশন নাই। তো এটা একটা। আরেকটা যেমন হচ্ছে যে মানুষ আসলে প্রফেশনাল ওয়ার্ল্ডে আমাকে এরিকসন হিসেবে চেনে, কিন্তু ভালোবাসার জায়গাটা অবশ্যই ইউথ কার্নিভাল। তো এইভাবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের এই লাইভ সেশনে যাওয়ার আগে আমার সাথে জনি ভাইয়ের একটা পরিচয় পর্ব আছে। পার্সোনালি আমি ওনাকে চিনি, আমি সেটা দিয়ে শুরু করি। আহ, আসলে জনি ভাই খুব হেল্পফুল পারসন। যারা ওনাকে পার্সোনালি চিনে এটা সম্পর্কে জানে। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। সেটা হচ্ছে 2009 সালে আমি ব্যাচেলর পাশ করি কুয়েট থেকে। এরপর ঢাকায় যাই, যাওয়ার পর একটা জব খুঁজছিলাম স্বাভাবিকভাবে। তখন আইবিতে যাই, যাওয়ার পরে আমাদের কুয়েটের কিছু সিনিয়র ভাইয়ের সাথে পরিচয় হয়। তো আইবিতে গিয়ে জনি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ভাইয়ার সাথে তখন ফার্স্ট মিট, এবং ভাইয়া আমাকে বেশ কিছু সাজেশন দিয়েছিল। আমি মনে করি যে আহ, এই সিনিয়র ভাইয়ারা আছে বলে বা তাদের সাজেশনের জন্য আমি হয়তো এত দূরে আসতে পারছি আর কি। তো জনি ভাই, আপনাকে কখনো থ্যাংক ইউ বলা হয় নাই। আজকে এই সেশনে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ জানাতে চাই। ধন্যবাদ জনি ভাই। ওকে, তো প্লেজার। ওকে, থ্যাংক ইউ ভাই। তো আরেকটা জিনিস আমি অ্যাড করব, আপনি আসলে খুব ব্যস্ত মানুষ, এরপর আমাদের সেশনে আসছেন, এই জন্য আমি আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। এই ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি। এনিওয়ে, সো আমরা আসলে সরাসরি এখন মূল সেশনে চলে যাব। আমাদের আজকের যে টপিক, গ্লোবাল এডুকেশন, স্টার্টআপ বিজনেস, ক্যারিয়ার আফটার হায়ার এডুকেশন। শুরুতে আমরা কথা বলি যে গ্লোবাল এডুকেশন, যেহেতু আপনি কুয়েট থেকে ব্যাচেলর করার পরে এমআইটি এবং হার্ভার্ডে পড়াশোনা করছেন, আপনার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে এবং ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের সাথে আপনি একটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স আছে। আমি আপনার কাছে আপনার এক্সপিরিয়েন্সটাই শুনতে চাই। আমরা ডিরেক্ট প্রশ্নের আগে যে আসলে আপনার এরিকসন থেকে যে হার্ভার্ডে পড়তে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিভাবে হলো, বা আপনার প্রিপারেশন এবং হাউ ইউ গন থ্রু দিস প্রসেস, এটা আপনার কাছ থেকে শুনতে চাই আসলে। তো শুরুতেই যে জিনিসটা হচ্ছিল, আসলে এরিকসনে আসার আগেও যেরকম কুয়েট থেকে এরিকসন আমার অনেকগুলো পাথ আসলে পাড়ায়
কিংবা অনেকগুলো বাধা ছিল। তো ওগুলো পার হইতে গিয়ে কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল। তো সেটা আসলে রেলিভেন্ট, এই জন্য আমি বলছি। যেমন আমি যখন প্রথম কুয়েট থেকে পাশ করি, এটা একদম 2002 এর শেষের দিকে এবং 2003 এর শুরুর দিকে। তখন বাংলাদেশের যে এনভায়রনমেন্টটা ছিল, সেই এনভায়রনমেন্টে আমাদেরকে আসলে প্রাইভেট সেক্টরে বলবো, মাল্টিন্যাশনাল সেক্টর গুলোতে খুবই অবজ্ঞা করা হইতো। মানে আমাদের এই ডিগ্রিটাকে কিংবা আমাদের এই ইনস্টিটিউটকে খুব বেশি একেবারে ভ্যালু দেওয়া হইতো না দু একটা জায়গাতে। যদিও গভর্নমেন্টে বিশেষ করে পিডিবি কিংবা অন্যান্য বিসিএস এ, রোডস অ্যান্ড হাইওয়েজ, এই জায়গাগুলোতে অবশ্যই ভ্যালু ছিল। কিন্তু আমি যদি পার্টিকুলারলি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলি, তখন হচ্ছিল যে এই জায়গাগুলোতে একটু আমাদেরকে ডিসক্রিমিনেট করা হইতো। তো ওই পরিবেশে আসলে আমরা বের হয়েছি। আর ওই সময়টা হচ্ছিল যে খুবই ক্রুশিয়াল ছিল, কারণ হচ্ছে বাইরে যাওয়ার অপরচুনিটিটা তুলনামূলকভাবে আমাদের হাতে কম ছিল। কারণ আমরা সবাই মনে আছে, যেহেতু 2001-এর সেপ্টেম্বরের যে ঘটনাটা ইউএসএ তে, তো এটার পরে আসলে আমাদের রিয়েলি অপরচুনিটি কম ছিল। আমরা যদি ওই সময় স্টুডেন্টদেরকে দেখি, খুব কম ছিল। ইভেন বুয়েটেরও যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট কিংবা কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যারা টপ সাবজেক্টের গুলোরও কিন্তু খুবই কম অপরচুনিটি। তারা হয়তো কিছুদিন শিক্ষকতা করছে, অন্য কাজ করে পরে গিয়েছে, কিন্তু ওই সময়টাতে এক্স্যাক্টলি খুবই একটা গোমোটো এনভায়রনমেন্ট ছিল। আর ইউএসএ বা বন্ধ হয়ে গেলে বাকি দেশগুলোতেও চ্যালেঞ্জ বেশি বেড়ে যায়, কারণ ওখানে সবার টার্গেট হয়ে যায়। তো এইরকম পরিবেশটা খুব বেশি সুবিধার ছিল না, 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে যে যেহেতু আমাদের ডিগ্রি গুলোকে খুব বেশি ভ্যালু দেওয়া হচ্ছিল না, তো তখন হচ্ছে যে আমার কাছে পার্সোনালি এবং আমার কাছেগুলো বিভিন্ন কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে গিয়ে কিংবা সিভি ড্রপ করতে গিয়েও অনেক বেশি প্রবলেম ফেস করেছি। তো ওই জায়গাগুলো থেকেই মনে হইলো যে আসলে যদি আমি কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করতে পারি, তো এগুলো আমাকে অনেক বেশি হেল্প করলো। যেটা নজরুল একটু আগে বললো, যেহেতু আমি আইবি তে যাতায়াত করতাম, ওখানে কিছু সিনিয়র ভাইদের কাছ থেকে অ্যাডভাইস পাওয়ার পরে তো আমি কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করি। ট্রেনিং পরে হচ্ছিল সার্টিফিকেশন। তো এগুলো করার পরে আসলে আমার ভ্যালু পাই আমি। তো প্রথমে আমি জেডটি, ওখানে কিছুদিন কাজ করার পরে হুয়াওয়ে, এরপরে আমি এরিকসনে আসি এবং এরিকসন থেকে পরবর্তীতে আমি গ্লোবাল অ্যাসাইনমেন্ট নিজে জোগাড় করি, কারণ ওখানে ইন্টারনালি ট্রান্সফারের সিস্টেম ছিল না এবং এরিকসন বাংলাদেশে সেই সময়কার এইচআর পলিসি একেবারে রিস্ট্রিক্টেড ছিল যে এখান থেকে বাইরে যাওয়া যাবে না। তো আমরা বাঙালি, তো আমরা এসব কাজে অলওয়েজ মানে খুবই পারদর্শী। আমরা একজনকে আটকানোর ক্ষেত্রে খুবই পারদর্শী, হেল্প করতে পারি আর না পারি, আটকানোর ক্ষেত্রে আমরা খুবই পারদর্শী এবং ওয়ার্ল্ড সেরা। আমি বলবো যে এরকম পলিসি, যেরকম আমি প্রায় অলমোস্ট 60 এরিকসনের সাথে, মানে বিভিন্ন কান্ট্রি ইউনিটের 60টার বেশি ইউনিটের সাথে আমি কাজ করছি ডিরেক্টলি। আমি এরকম এনভায়রনমেন্ট বাংলাদেশের ওই সময় ছিল, এখন নাই, ওই সময় যেটা ছিল তো সেটা বাধা পার হইতে হয়েছে। তো একেবারে রেস্ট্রিক্টেড ছিল এবং অনেক ছিল আমাদের কিছু ছোট ভাই ছিল যারা নাইজেরিয়াতে গিয়েছিল, তারা পরবর্তীতে তাদের চাকরি বাদ দিয়ে, তাদের চাকরি নষ্ট মানে ইয়ে করে দিয়ে, এবং এরিকসনও তাদেরকে রিক্রুট করে না। এরকম অনেক নেগেটিভ এক্সাম্পল আছে। তো এর মাঝখানেও আমি নিজে কালেক্ট করি অফার এবং আমি নিজে চলে যাই। সো এটার জন্য বাধা হয়েছে। তো এই যে যাওয়া এবং সেখানে আমার প্রায়োরিটি পাওয়া, সবকিছুতেই দেখেছি যে আলটিমেটলি আউটসাইড এডুকেশন কিংবা প্রফেশনাল সার্টিফিকেশন এগুলো খুবই হেল্পফুল। যেটা আমার কুয়েটের ডিগ্রির সঙ্গে সঙ্গে এইসব জিনিসগুলোকে অলওয়েজ আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসাবে অথবা ক্যাপাবিলিটি হিসাবে খুবই ভ্যালুয়েটেড হয়। এবং ওই সার্টিফিকেশন গুলো এবং কুয়েটের ডিগ্রি নিয়েই আমি ইউএসএ তে কাজ করছি, আমি জার্মানিতে কাজ করেছি, আমি ইউরোপের অন্যান্য যে কোনো দেশগুলোতে কাজ করেছি, অস্ট্রেলিয়া এবং কানাডার সাথে কনসালটেন্সি করছি বিভিন্ন বড় বড় টেলিকম কোম্পানির সাথে। তো এটা করতে করতে একটা সময় এসে মনে হইলো কি যে আমার শুধুমাত্র প্রফেশনাল সার্টিফিকেশন গুলো ইজ নট সাফিসিয়েন্ট। যদি রিয়েলি বিজনেস লিডার হিসাবে, টেক বিজনেস লিডার হিসেবে যদি নিজেকে পরিচিত করতে চাই, তো আমার কিছু একাডেমিক এডুকেশন লাগবে। হতে পারে সেটা ডিগ্রি, হতে পারে সেটা নন ডিগ্রি, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার কিছু কোর্স করা লাগবে যেটা কিনা রিয়েলি একাডেমিকরা কোর্স নেবে। যেটা প্রফেশনাল সার্টিফিকেশন হয় কি প্রফেশনালরাই এটাকে কোর্স আপ করে, কিন্তু এখানে আসলে একটা গ্যাপ থাকে যে একাডেমিক এবং প্রফেশনাল মধ্যে। এই গ্যাপটা আসলে অনেক সময় বোঝা যায় না, দীর্ঘদিন কাজ করলে এটা বোঝা যায় যে আসলে এটা গ্যাপ আছে। তো ওটাই আমাকে আসলে পরবর্তীতে মোটিভেশন করে যে আমি তাহলে হার্ভার্ড, এমআইটি কিংবা স্ট্যানফোর্ড এসব বড় বড় ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে যদি সরাসরি কাজ করতে পারি, তাদের কাছ থেকে কিছু শিখতে পারি, তো সেটা আমার লাইফে আসলে অনেক বেশি লাভ হবে। তো ওই ভিত্তিতেই আমি আসলে প্রথমে হার্ভার্ড বিজনেস স্কুলের যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে, এটা কোডেক্স ইডিএক্স কিংবা কোর্সেরা না, সরাসরি এসবিএসও বলি আমরা।
হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম। মানে হার্ভার্ডের বিজনেস স্কুলে 4টা প্ল্যাটফর্ম আছে, 4টা প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্ম। তো এটা যখন আমি পাইলাম, তো তখন ওখানে যখন আমি সরাসরি তাদের টিচারদের সাথে ক্লাস করলাম, তাদের কাছ থেকে ডিরেক্টলি তাদের ইমেলে তাদের সাথে কমিউনিকেট করলাম, যেটা আসলে কোর্সের EDX এ সম্ভব না। ওটা আমি আরো আগে থেকে করি, ওটা প্রায় আমার মনে হয় যে আমি 13 সাল থেকে করে আসছি, কিন্তু ওটাতে কখনো হয় না। কিন্তু যখন অনলাইনে করতে গেলাম তখন ডিরেক্টলি হার্ভার্ডের যারা প্রফেসর আছে তাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট হলো। এরপরে আমি সেখানে তাদের একটা ইভেন্টে তারা ইনভাইট করলো, সো সেখানে যাওয়ার পরে সরাসরি তাদের সাথে ক্লাস করলাম, তাদের কথা হইলো। তো তখন ওখান থেকে আমি আসলে গাইডলাইন পাই যে কিভাবে কোন এক্সাম দিলে কিংবা কোন সার্টিফিকেশন মিনস এই যে এক্সিকিউটিভ সার্টিফিকেট আছে, এক্সিকিউটিভ অ্যাসেসমেন্ট আছে একটা, এটা ইকুইভ্যালেন্ট টু দ্য জিম্যাট। সো অথবা জিম্যাট কিংবা কোর নামে একটা প্রোগ্রাম আছে হার্ভার্ডের, যেটা করলে আলটিমেটলি MBA এর ভর্তির ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এই ধরনের অনেক ইনফরমেশন যেটা আসলে পাবলিক প্লেসে অ্যাভেলেবল না। এই জিনিসগুলো খুবই হেল্পফুল ছিল আমার জন্য, যে আমি এই যখন এই ইনফরমেশন গুলো পেলাম তখন আমার জন্য ডিসাইড করা। এবং এটা হচ্ছিল যে আর রিয়েলি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট টাইম লাগে এবং মানি লাগে, কারণ এগুলো এডুকেশনের মোরলেস, এগুলোতে লোন পাওয়া যায়, বাট এখানে স্কলারশিপ মানে হচ্ছিল আলটিমেটলি এখানে ফাইন্যান্সিয়াল এইডটা হচ্ছে লোন, কারণ এতগুলো টাকা তারা লোন হিসেবে দিতে পারে। বাট নর্মালি যে স্কলারশিপ বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা এক্সিকিউটিভ এডুকেশনে কম পাওয়া যায়, কিংবা যেসব জায়গাগুলোতে আছে সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করার জন্য এগুলো পাবলিক প্লেসে খুব বেশি পাওয়া যায় না। তো 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 সেই হিসাবেই আমি কিছু এগুলো খুবই ইফেক্টিভ ইনফরমেশন পাইলাম, তারপরে ট্রাই করলাম। এরপরেই হচ্ছে যে আলটিমেটলি হার্ভার্ডে হইলো, হার্ভার্ড বিজনেস স্কুলে। হার্ভার্ড বিজনেস স্কুলে যখন হইলো তখন হচ্ছিল যে আলটিমেটলি আমারই কিছু ক্লাসমেট ছিল যারা MIT তেও এডুকেশন নিয়েছে, এবং তাদের কাছ থেকে তখন MIT ইনফরমেশনটা পাইলাম। তো এটা আসলে একটা ওয়েবের মতো, এক জায়গায় যাওয়ার পরে আরেকটা জায়গার ইনফরমেশন পাওয়া। তো এখান থেকেই আমি হার্ভার্ডে গেলাম প্রথমে, ওখানে ফিনিশ করার পরে তারপরে হচ্ছে যে আমি মাঝখানে হচ্ছে যে যেহেতু MIT এর কিছু কোর্স আছে যেগুলো অনলাইনে করা সম্ভব, তো ওই জিনিসগুলো করার পরে আমি পরে MIT তে গেলাম, বিজনেস স্কুল যেটা স্লন স্কুল অফ ম্যানেজমেন্ট। তো ওই স্কুলে গেলাম, তো ওখান থেকে ওটা কমপ্লিট করলাম। এই ছিল মোটামুটি আমার জার্নি এবং ব্যাকগ্রাউন্ড এটার। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ জনি ভাই। আমি তুর্যকে রিকোয়েস্ট করতে চাই ফলো আপ একটা কোশ্চেন করার জন্য। থ্যাংক ইউ ভাই। অ্যাকচুয়ালি ইনফরমেশন সব থেকে বড় একটা জিনিস হায়ার এডুকেশনের জন্য। যেমনটা আপনি শুরু করেছিলেন আপনার ইয়ুথ কার্নিভাল দিয়ে, আমরা আসলে যে সময় আসছি তখন এটা অনেক হেল্পফুল ছিল মানুষের কাছে ইনফরমেশন গুলো দেওয়া পৌঁছানোর জন্য। তো অনলাইন প্ল্যাটফর্ম গুলো আসলে এই কাজগুলো খুব দারুণ ভাবে করছে ইদানিং বা ওই সময়টাতেই। তো এই একটা কোশ্চেন আমার কাছে আছে আপনার জন্য, সেটা হচ্ছে যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাংলাদেশ তখনকার সময় বা এখন রিসেন্ট এজ আপনার কাছে কেমন মনে হয়? সে সময় হয়তো যাওয়াটা আর রিসেন্টলি যাওয়ার ক্ষেত্রেটা কেমন মনে করেন আপনি এখন, যে ইনফরমেশন ডেলিভারি হচ্ছে যার কারণে বেশি পরিমাণে স্টুডেন্ট কি এখন বাইরে যাচ্ছে? আর একটা প্রশ্ন যেটা, সেটা প্রিপারেশনের জন্য আমাদের বেসিক কিছু জিনিস দরকার হয়, যেমন SOP, লেটার অফ রিকমেন্ডেশন এন্ড একাডেমিক CV। তো এই বেসিক 3টা জিনিসের ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। অবশ্যই এই জন্য মানে আমি বলবো যে ইউথ কার্নিভালের ব্যাকগ্রাউন্ডটা বলি না। ইউথ কার্নিভালটা আসলে শুরু করার উদ্দেশ্যই ছিল এটা, যখন আমি 2007 সালে 6 সালে 5-এও গিয়েছিলাম, 6 এগুলো ছিল যে ইন্টারনালি বিদেশে আসা। 5-এ প্রথমে দেশের বাইরে আসি এবং লম্বা সময় ছিলাম, প্রায় 3 মাসের বেশি চায়নাতে ছিলাম। তো তো এটা ছিল হুয়াওয়ের হেডকোয়ার্টারে। তো এখানে যেটা আমার এক্সপিরিয়েন্স হইলো যে এখানে অনেক শুধুমাত্র যে চাইনিজ কমিউনিটিকে জানলাম কিংবা বাংলাদেশি কিংবা ইন্ডিয়া, মানে আমাদের সাউথ এশিয়ান ইন্ডিয়া কমিউনিটি না, ওখানে আমি দেখেছি যে অনেক বাইরে থেকে আসছে, ইউরোপ থেকে। তো ওদের অনেকের সঙ্গেই কথাবার্তা হইলো। এরপরে যখন 2006 সালে মালয়েশিয়াতে যাই এরিকসনের থ্রোতে, তো তখনও যাওয়ার পরে বিভিন্ন কান্ট্রি মানুষের সঙ্গে পরিচয় হয়। আর এরিকসনে কাজ করার শুরু থেকেই আলটিমেটলি যেটা ছিল যে আমাদের মেইন প্রাইমারি সাপোর্ট ছিল হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, সো ওখান থেকে প্রচুর ইঞ্জিনিয়াররা আসতো। আর আমি এটা বলতে চাই যে আসলে পৃথিবীর মধ্যে ফাইনেস্ট যদি কিছু ইঞ্জিনিয়ারদেরকে ধরা হয় কান্ট্রি হিসাবে, তো অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়াররা হচ্ছিল যে তাদের মধ্যে অন্যতম, যেমন জার্মানের ইঞ্জিনিয়াররা। সো এদের আমার কাছে মনে হয় যে এরা এজ এ কান্ট্রি ওয়াইজ খুবই পাওয়ারফুল এবং নলেজের দিক দিয়ে।
তো তো আমি যখন অস্ট্রেলিয়ানদের সঙ্গে পরিচয় হইলো, আর এরিকসন আসলে বাই ডিফল্ট সুইডিশদের সাথে, সুইডেন আর একটা মানে ইউরোপের মধ্যে ওয়ান অফ দা ফাইনেস্ট কান্ট্রি। ইভেন আমি যে সময়টাতে ওদের অটোমাস কার দেখেছি, ট্রান্সপোর্ট দেখেছি, কিংবা প্রত্যেকটা ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া পাওয়া যায় সুইডেনে। তো ওদের সাথে যখন কাজ করতে গেলাম, তো তখন আসলে কাজের কোয়ালিটি দিয়ে আমি বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের সাথে খুব বেশি ডিফারেন্স পাইনি, টু বি অনেস্ট। তো সেই জায়গাগুলোতে আমাকে যেরকম মোটিভেট করেছিল, তো ওই জায়গাগুলোতে তখন মনে হইলো যে যে এদের সাথে আমাদের ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা ওই জায়গাতেই যে আমরা ইনফরমেশন দিই। সত্য একটা জিনিস যে আমাদেরকে প্রপার টাইমে প্রপার ইনফরমেশন পাওয়াটা যে কত ইফেক্টিভ, এবং সেই জিনিসটাকে কাজে লাগানোর জন্য। তো আমার জবের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে তারা আমাকে হেল্প করলো যে আমি যাতে বাইরে আসতে পারি, এবং আমি পরবর্তীতে যখন আমি দেশের বাইরে আসলাম তখন দেখলাম যে স্কলারশিপ কিংবা হায়ার স্টাডি অনেক বেশি ইজি, যেটা আমরা বাংলাদেশ থেকে যতটা কঠিন মনে করি তার চেয়ে অনেক বেশি ইজি যদি আমরা প্রপার ওয়েতে যাই। এই যে যে তিনটা টপিকের কথা আপনি বললেন, যে যদি আমরা ইফেক্টিভ সিভি বানাইতে পারি, মানে একাডেমিক সিভি কিংবা রেজুমি যদি আমরা বানাইতে পারি, আমরা যদি রিয়েলি এসওপি বানাইতে পারি, আমরা যদি রিয়েলি রিকমেন্ডেশন লেটারটা যদি আমার প্রফেসরের কাছ থেকে কিংবা আমার এমপ্লয়ারের কাছ থেকে, এটা ভেরি করবে, ওটা নিয়ে আমি হয়তো কথা বলবো, আমরা যদি নিতে পারি, এগুলো যে কি পরিমাণ ভ্যালুয়েবল, এটার সময় আমরা সবসময় শুনে আসছি যে গ্রেড নাই তোর হবেই না, যেটা আমি চিন্তা করছি। এবং আমি কখনোই বড় ইউনিভার্সিটিতে ট্রাই করি নাই, কারণ আমাকে সারা জীবন আমি শুনে আসছি যে রেজাল্ট ভালো না হলে ওসব ইউনিভার্সিটিতে ট্রাই করা যাবে না। এটা যে কতটা মিথ্যা কথা, এটা যারা ডিল না করছে তারা বলতে পারবে না। তো এই জায়গাগুলোতে প্রথমত এই ইনফরমেশন গুলো পাওয়া, তো ওই ভিত্তিতেই আমি 14 সালের শুরুর দিকে, শেষের দিকে ট্রাই শুরু করি। এরপরে হচ্ছিল 15-তে আসলে আমরা কাজ শুরু করি ইউথ কার্নিভাল থেকে। আলটিমেটলি এই যে, এবং শুধুমাত্র ইউথ কার্নিভাল না, পরবর্তীতে আমি দেখেছি যে জিনিসটা হয় আমাদের দেশে, একটা আইডিয়া যদি পপুলার হয় অনেকে এটা নিয়ে কাজ করে। তো এই মুহূর্তে আলটিমেটলি বলবো, কারণ আমরা যখন ইউথ কার্নিভাল শুরু করি তখন আমার জানা ছিল না যে কেউ খুব বেশি এটা নিয়ে কাজ করে, কিন্তু এখন দেখি আমি মানে আমি যদি মানে কাউন্ট করি 100-র বেশি হবে। দেশের মধ্যে কর্পোরেট নিয়েও কাজ করছে এরকম 100টা কোম্পানি হবে, অর্গানাইজেশন হবে, অথবা স্কলারশিপ কিংবা হায়ার স্টাডি, কিংবা অনেকে মিক্সড নিয়েও কাজ করতেছে, আমরা যেরকম মিক্সড নিয়ে কাজ করি। তো এরকম অনেক অর্গানাইজেশন আছে। তো এগুলো আলটিমেটলি হেল্পফুল। আমার মনে হয় যে এই আজকের এই মুহূর্তে যে এতগুলো স্টুডেন্ট দেশের বাইরে আসছে প্রতিদিন, আমি প্রায়ই দেখি, ইভেন আমার ইনস্টিটিউটের খবর তো রাখি, তো এরকম দেখি যে প্রতিদিনই কম বেশি ইউএসএ তে আসছে, ইউরোপে আসছে। আর এবং ইউরোপে আমাদের আসলে কমিউনিটি আছে, এক্স বাংলাদেশি কিংবা বাংলাদেশি কমিউনিটি আছে। সো আমরা জানি যে কবে কোথায় কে আসতেছে, অ্যাটলিস্ট 2 মাস 3 মাস পরে হইলেও অ্যাটলিস্ট খবরটা আসে। তো দেখছি যে যে পরিমাণ আসে, আমাদের সময় কিন্তু আমি খুঁজে পাই না। আমাদের সময় মানে হায়ার স্টাডির জন্য গেছে খুবই কম, যারা টিচার হইছে তারাও এশিয়ার মধ্যেই ম্যাক্সিমাম ঘোরাঘুরি করছে, 2-1 জনই কানাডা অথবা অস্ট্রেলিয়াতে গিয়েছে। সো আলটিমেটলি সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এরপরে যারা করেছে, যেমন ডক্টর মৃদুল কান্তি মন্ডল আছে, তো এরা কিছু করেছিল যে পরবর্তীতে, মানে এরাও একটা লেভেলে আসার পরে তারপরে তার হায়ার স্টাডি এবং পিএইচডি থেকে শুরু করে পোস্ট ডক এবং এখনো রিসার্চের সাথে কানেক্টেড আছে, বাট এই সংখ্যা খুবই লিমিটেড ছিল। কিন্তু আজকে কিন্তু প্রচুর, মানে আজকে খুললেই দেখা যাচ্ছে যে এতজন জাপানে গেছে, এতজন চায়নাতে গেছে, এতজন ইউএসএ তে গেছে, এতজন ইউরোপে, সো এখন ভর্তি। তো এটা অবশ্যই খুবই ইফেক্টিভ ছিল এবং আছে, এবং এটা হবে। এবং যেরকম আমি আসার পরে, কারণ আমি কিন্তু খুব বেশি জানতাম না, আমি বোধহয় 16 সাল থেকে বলবো, কারণ আমি 16-তে 16-এ হচ্ছে, কারণ ওরা প্ল্যাটফর্ম শুরু করে আলটিমেটলি 14 থেকে 15-এ এসে আসলে এটা পপুলার হয়, হার্ভার্ড বিজনেস স্কুলের যে অনলাইন প্ল্যাটফর্মটা। তো আমি 16-এ শুরু করি তাদের সাথে। তো 16 থেকে শুরু করার পর থেকে তখন যা জানলাম যে আসলেই হার্ভার্ড এত মানে ইয়া না, কঠিন না, এবং এমআইটি এত কঠিন না। তো তখন আস্তে আস্তে জানা শুরু করলাম। তো এখন মনে হয় যে এই জন্যই আমরা বারবার এসে বলি, যেটা বললাম যে আসলে অনেক বেশি নেগেটিভও আসে এটার জন্য, যেরকম মানে নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে আমাদের উপরে, যেরকম পার্সোনালি অ্যাটাক করা হয়। যেরকম জনৈক একজন এমআইটি তে মেল করছে যে আমার ক্লারিফাই করার জন্য, আমি জাস্ট এটা দিচ্ছি যে এরকমও আছে যে ক্লারিফাই করার জন্য তারা মেল দিছে। তো এখন এমআইটি থেকে, স্লন স্কুল থেকে, ম্যানেজমেন্ট থেকে আমার মেল দিছে যে আমরা কি তার ইনফরমেশন শেয়ার করতে পারি কিনা, মানে এইটুকু তো তার নলেজ নাই যে আলটিমেটলি আমাদের এই সময়টাতে ডেটা শেয়ার করাটা অনেক বেশি, পার্সোনাল ইনফরমেশন তো শেয়ার করার স্কোপই নেই কারো পারমিশন ছাড়া। তো এমআইটি শেয়ার করার আগে আমার সাথে পার্সোনালি জিজ্ঞাসা করছে, আমি জেনে গেছি আসলে কারা করছে এই কাজটা। এটা দরকার ছিল না, তারা আমারে মেল করলেই হয়ে যাইতো যে আসলে ভাই আপনার ডিগ্রিটার কি কিংবা আপনার সার্টিফিকেটের কি আসলে ভ্যালু আছে কিনা, আর আপনার কি আসলে। তো এরকম হচ্ছে যে এরকম আমরা পার্সোনালি অ্যাটাকের শিকার হই,
এবং এটা আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে হিউমিলেট করা হয়েছে আমাকে। তো এরকম আমরা এটা করি, কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে মানুষের, তার মানে হচ্ছে যে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি তারা পজিটিভ খাতে কাজ করুক আর না করুক, নেগেটিভ খেতেও কাজ করতেছে, তো তাদের রিচ হয়েছে, মানে এমআইটি পর্যন্ত পৌঁছাইতে পারছে। আমরা তো অ্যাপ্লিকেশন করার জন্য পৌঁছাইতে পারিনি, আজকে অনেকে ভেরিফাই করার জন্য পৌঁছাইতে পারতেছে। তো মিনস হচ্ছে যে আমার রিচেবিলিটিটা বাড়ছে। আমাদের এখন আর আসলে গ্লোবালাইজেশনের যে কথাটা আমরা বলি সেটাই হয়েছে, যে আমাদের এখন আর বর্ডার নাই, আমরা ইনফরমেশন পাচ্ছি, আমরা যেতে পারতেছি, যার যেরকম ক্যাপাবিলিটি, যার যেরকম অ্যাপ্রোচ, সে সে জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে, কেউ আটকাইতে পারতেছে না। তো এটা একটা বড় ব্যাপার। এবং তো এই ক্ষেত্রে যেটা বললাম যে এখন হচ্ছে যে আমি যদি সিবির ক্ষেত্রে আসি, সিবি জি। যদি 5 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে হয়ে থাকে, আমি একেবারে এমআইটির ওয়েবসাইট ধরে বলতেছি, ঠিক আছে, এমআইটি যদি আমি গ্রাজুয়েশনের কথা চিন্তা করি, গ্রাজুয়েশন করতে হইলে আমার সিবি হইতে হবে 1 পেজ। সিবি 1 পেজের মধ্যে সব ইনফরমেশন থাকতে হবে। ওদের ফরম্যাটটা হচ্ছিল এরকম, এডুকেশন প্রথমে থাকতে হবে। অনেক সময় ওরা বলে যে নাম টাম দরকার নাই, কারণ ওটা ওয়েবসাইটে ইনস্টল হবে। তো তো প্রথমে হচ্ছিল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছিল প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড যদি কারো থাকে, যেমন হচ্ছে যদি ট্রেনিং ট্রেনিং করা থাকে এগুলো, তারপরে হচ্ছিল যে ক্যাপাবিলিটিটা থাকবে, এরপরে হচ্ছিল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। বাই দ্য ওয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু এই সময়টাতে খুবই ভ্যালুয়েবল, খুবই খুবই ভ্যালুয়েবল। তারা কিন্তু একদম ডিরেক্টলি বলতে চায়, কারণ আমি অনেক গুলো ভিডিও দেখেছি এবং আমি নিজেও দেখেছি যে আপনি যদি ইউটিউবে যান, আপনি শুধু সার্চ করবেন যে এমআইটির রিকোয়ারমেন্টস গুলোর মধ্যে ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে রিসেন্টলি একটা রিক্রুটিং কোম্পানির সাথে, সরি ভাই আমি না আপনাকে না ইন্টারাপ্ট কোনো করলাম, ব্যাপার না, হ্যাঁ। এটা তো ডিসকাশন, সো আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করবো। ওকে, একটা রিক্রুটিং কোম্পানির সাথে কথা হলো। দে আর গোয়িং টু রিক্রুট অ্যাবাউট 20 to 25 পিপল। তো আমার জাপানে যেহেতু দরকার, জাপানের লোকজন আছে এরকম কাউকে, তো আমি ভাবলাম যে একটা অপরচুনিটি আছে। তো আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম। তো একজন স্টুডেন্ট, আমি নাম প্রকাশ করছি না প্রাইভেসি ইস্যুর কারণে, সে জাস্ট পিএইচডি ফিনিশ করছে, জাস্ট ফিনিশ হিজ পিএইচডি, আমাকে একটা সিভি পাঠিয়েছে 8 পেজ। সো না, আমি আসলে ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের মানে এক্সপেরিয়েন্স আমারও আপনার মতো অত বেশি নাই, কিন্তু ছোটখাটো এক্সপেরিয়েন্স হয়েছে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি 8 পেজ একটা সিভি পেলাম। হ্যাঁ, আমার জানার মতো অনেকেরই 32 পেজ 70 পেজ সিভি দেখছি, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। বাট সে হয়তো তার ওয়েবসাইটে ইনফরমেশন গুলা আপলোড করে রাখছে, বাট যখন সে স্পেসিফিক পজিশনের জন্য অ্যাপ্লাই করবে, সেখান থেকে ওইটার জন্য যে রিকোয়ার্ড, সে স্পেসিফিক ওইটাই করবে। তো ধরুন আমার যদি 20টা পেপার থাকে, তার মানে সিভিতে কিন্তু আমার 20টা পেপার উল্লেখ করা দরকার নাই। যদি আমি ফ্যাকাল্টিতে জয়েন করি, তো টপ হয়তো 5টা পেপার আমি লিখবো। আবার আমি যদি একাডেমিয়াতে না গিয়ে যদি আমি ইন্ডাস্ট্রিতে জব করতে চাই, তাহলে আমি হয়তো লিখে দেবো যে টোটাল 20 পেপার্স, বাট আই উইল এক্সপ্লেইন মোর অ্যাবাউট লাইক মাই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। সো সিভিটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ যখন একটা 8 পেজ একটা সিভি আমি দেখলাম, হাউ ওয়াজ মাই ইমপ্রেশন, লাইক দিস গাই ডোন্ট নো হাউ টু রাইট এ সিভি, রাইট? তো ভাইয়া, মানে আমি আসলে এটা অ্যাড করলাম, মানে আমাদের হয়তো এখানে কিছু অডিয়েন্স আছে বা এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড হবে, কেউ দেখবে। তো আমি আসলে যে মেসেজটা দিতে চাই যে আসলে ভাইয়া যেটা বললেন যে 1 পেজের সিভি হওয়া বেটার। এখন যদি কারো এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স হয়, ফর এক্সাম্পল আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স, আমি হয়তো 3টা কোম্পানিতে জব করছি, বিএসসি করছি, এমএসসি করছি, হয়তো পিএইচডি করছি। সো আই হ্যাভ মেনি ইনফরমেশন, আই ওয়াজ ইনভলভ ইন উইথ সাম কোম্পানি, এবং কিছু ট্রেনিং হয়েছে। আমার হয়তো 1 পেজে ইজ ডিফিকাল্ট, দেন আই ক্যান মুভ টু সেকেন্ড পেজ। সো এর বেশি যদি হয়, then I will say, are you going to apply for CU? Then it's a different topic. যে CU পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করে, then of course তার সেই ধরনের ক্যাপাবিলিটি আছে। হয়তো সেক্ষেত্রে আমি জানি না আসলে 3 পৃষ্ঠার সিভি আসলে দরকার পড়ে কিনা। আমার মনে হয় 2 পৃষ্ঠাতেও, মানে 2 পেজে হয়তো এটা সম্ভব। তো ভাইয়া কন্টিনিউ করেন, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম আসলে। না 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 কোনো সমস্যা না, এক্স্যাক্টলি। না এটা হয়, আমি ওই জায়গাতেই ব্যাক করতেছি। যখন আমি দেখেছি যেরকম কিছু ইয়ে আছে, ডিগ্রি প্রোগ্রামই আছে, যেরকম এলজিও বলে, লিডারশিপ গ্লোবাল অর্গানাইজেশন, কিংবা অপারেশন ইয়েস। সো এটা হচ্ছিল এমআইটির, মানে খুবই আমার মনে হয় যে সবচেয়ে বেশি পাওয়ারফুল এমবিএ প্লাস মাস্টার্স, কারণ এটা 2 বছরের কোর্স। তো সেখানেও কিন্তু মানে 2 পেজ ম্যাক্সিমাম, এবং ওদের 20 বছরের এক্সপিরিয়েন্স হলো 2 পেজের কথাই বলে, মানে ম্যাক্সিমাম 2 পেজের বেশি বাইরে যাওয়াই যাবে না। তো এই জন্য মানে রিয়েলি রিয়েলি ইফেক্টিভ ইনফরমেশন দেওয়া। এখানেও কিন্তু আসলে ক্যাপাবিলিটিটা কি, এখানেও ওই যে যেটা নজরুল তুমি বললাম, হ্যাঁ, যে আলটিমেটলি 20 পেজ কিংবা 8 পেজেরও হচ্ছে, তার মানে কি সে ইফেক্টিভনেসটাই বোঝে নাই, যে একটা জায়গাতে হচ্ছে যে আমি যেখানে অ্যাপ্লাই করতেছি সেটা রেলিভেন্ট যদি ইনফরমেশন হয়ে থাকে, তো তাহলে কিন্তু ওগুলো দেওয়ার দরকার নেই। যেরকম আমি বললাম যে আমার এই ক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি 100টার বেশি প্রজেক্ট লিড করছি, হ্যাঁ 100টা, এবং 50টা দেশে এই কাজ করেছি।
তো আমি কিন্তু এই যে 50টা প্রজেক্টের নামও যদি শুধু লিখি তাহলেও কিন্তু আমার, কিংবা 100টা তো লেখাই যাবে না, 50টাও যদি আমি সিগনিফিকেন্ট 50টা লিখি তারপরেও কিন্তু আমার 2 পেজে এটা জায়গা হবে না, 3 পেজ লাগবে। তো এখন আমি কিন্তু সব প্রজেক্ট বলবো না। সবচেয়ে মানে ইফেক্টিভ মানে অ্যাপ্রোচটা হচ্ছে মোস্ট রিসেন্ট, মানে লাস্ট 3 বছরের মধ্যে যেটা করছি। সাথে হচ্ছে যে পরের গুলোতে আমি যাব যদি ওই পোস্টের জন্য কিংবা ওই সার্কুলারের জন্য ওই এডুকেশনের জন্য যদি রেলিভেন্ট হয়ে থাকে। যদি আমি এমবিএ এর কথা চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমার এখানে যদি ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসপত্র থাকে যে আমি সেটা করবো, কিংবা একই জিনিস বারবার করছি, যে আমি গ্রামীণ ফোনের একটা প্রজেক্ট করলাম, বাংলা লিঙ্কের একটা প্রজেক্ট করলাম, রবির আর একটা প্রজেক্ট করলাম, তো তিনটারই যদি এনভায়রনমেন্ট সেম হয়ে থাকে তাহলে কিন্তু আমার 3টা লেখার দরকার নাই। তাহলে আমি বলতে পারি যে লিডিং টেলিকমিউনিকেশন ইন বাংলাদেশ, দ্যাটস ইট। দিয়ে আমি কি ধরনের প্রজেক্ট করছি সেটা বলে দিলেই হইলো। পরবর্তীতে ইন্টারভিউ তো হবেই, ইন্টারভিউতে আমি বলে দিব যে এটা বাংলাদেশ লিডিং মানে হচ্ছিল যে বাংলা লিঙ্ক আছে, এখানে রবি আছে, এখানে গ্রামীণ ফোন আছে, ফিনিশ। তো এই জন্য ইফেক্টিভনেসটা বোঝাতে হবে, এটাই কিন্তু মেজার করে। মেজার করার কিন্তু পার্সপেক্টিভ এরকমই যে একজনের সিভি দেখেই তার যে ইফেক্টিভনেস কথাবার্তা গুলো কিন্তু ওখান থেকে জাজ করা হয়। এবং ওদের যদি কোনো কোশ্চেন থাকে, ক্লারিফিকেশন দরকার হয়, তারা আইদার মেল করবে অথবা তারা ইন্টারভিউতে এটা ক্লারিফিকেশন ক্লিয়ার করবে। ইন্টারভিউ কিন্তু কাইন্ড অফ হচ্ছিল যে ক্লারিফিকেশন করা কিংবা ক্লারিফাই করা যে আমি আসলে কি ধরনের জিনিস লিখছি সেটার সাথে আসলে এক্সপেকটেশন কিংবা কোন জায়গাতে আমার ম্যাপটা কিভাবে হয়। এই জন্য সিবিটা যারা 2 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স তাদের 1 পেজ হবে, আর যদি যাদের 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স স্টিল তারা এই জায়গাতে অ্যাপ্লাই করতেছে, একটা একাডেমিকের ক্ষেত্রে এই ক্ষেত্রে 2 পেজের বেশি যাওয়া যাবে না ভাই। মানে আমি তো লিখতে পারি আমার সিভি, কিন্তু আমি যেটা আমার একাডেমিক সিভি সেই সিভিটা কিন্তু 2 পেজের, এবং 2 পেজেরও কম আলটিমেটলি। একটু গ্যাপ আছে, আমি দেখি, আমি সবসময় মেজার করি যে এখানে একটু গ্যাপ আছে, কারণ হচ্ছে যে এটা ইফেক্টিভ করতে হবে। আরেকটা যেটা নজরুল বললো, এটা খুবই কি পয়েন্ট, আমার কাছে মনে হয় যে এটা সবার জন্য ফলো করা উচিত, যে আমার একটা সিভি থাকা উচিত, এটা কমন। আমি যে কোনো জায়গার জন্য এটা রেডি করব, সেটা হয়তো বা 4 পেজ 5 পেজের হবে, কিন্তু যখনই আমি একটা পার্টিকুলার জায়গাতে অ্যাপ্লাই করতেছি সেখান থেকে আমি কিছু জিনিস এডিট করব, ডিলিট করব অথবা ইয়ে করে সেটাকে শেপ করে আমি 2 পেজের অথবা 1 পেজের মধ্যে লিমিটেড করবো, মানে ম্যাক্সিমাম 2 পেজ এই জায়গাতে। এখন আসি এসওপি। এসওপি তেও হচ্ছিল যে এরকমই এক্সাক্ট এক্সাম্পল থাকতে হবে। যেরকম আমি যদি আমার কথা বলি, আমার মানে এসওপি শুরু হয়েছে যে হয়ে নাই জাম্প। হ্যাঁ, মানে আমি একটা প্রজেক্টে জাম্প করছি, প্রোগ্রামে জাম্প করছি, কি সিচুয়েশনে জাম্প করছি এবং কিভাবে লিড করছি। মানে এটা মেইনলি হচ্ছিল যে লিডারশিপ পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করতেছি, যদি একাডেমিক বাট ইজ লিডারশিপ টাইপের ডিগ্রি। তো সেখানে হচ্ছে যে আমি ওইভাবেই লিখি যে আমি কিভাবে প্রেশার হ্যান্ডেল করছি, কিভাবে টিমকে মোবিলাইজ করছি, এবং কিভাবে অন বাজেটে অন টাইমে ডেলিভারিটা দিয়েছি। তো এই ধরনের, তো আলটিমেটলি হচ্ছে যে ওরা রেজাল্ট দেখতে চায়। এবং পার্টিকুলারলি আমি জেনারিক বললাম যে আমি অন টাইম অন বাজেট করি সবসময়, এটা না কথা না। আমি এক্স প্রোগ্রামে, এক্স প্রজেক্টে, এক্স বিজনেসে আমি ওয়াই টাইমে জয়েন করে আমি এই কাজ করেছি। সো দিস ইজ, তারা এটা জানতে চায়, তারা স্পেসিফিক এক্সাম্পল জানতে চায়, তারা একেবারে আমি গড়পড়তায় বলতেছি এরকম না। তো এই জন্য আমার মনে হয় যে এসওপি হওয়া উচিত ওরকম। এখন যার এক্সপিরিয়েন্স নাই, যে এখন অলরেডি ইউনিভার্সিটিতে আছে, তাহলে তো সে বলবে যে আমি ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো, যে আমি যে ওয়ার্কশপ কিংবা যে ধরনের, কিংবা আমাদের যেটা থাকে আন্ডার গ্রাজুয়েট থিসিস অথবা মাস্টার্সের যে থিসিস থাকে, সেই প্রজেক্ট থাকে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। মানে এটা যেন একটু অপারেশনাল জিনিস হয়ে থাকে। মিনস হচ্ছে যে আমি একটা জিনিস করেছি, হ্যাঁ, তো সেখান থেকে আমি আমার স্ট্রেংথ গুলোকে, এসওপি তে আসলে এই জায়গাগুলোতেই কাজ করা দরকার, যে আমার স্ট্রেংথ গুলোকে যেন আমি পয়েন্ট করতে পারি, পয়েন্ট আউট করতে পারি যে আমি কিভাবে করেছি। তো এই জন্য এসওপি তেও এরকম যে প্রত্যেকটা গল্প থাকবে, এবং আমি মনে করি যে প্রথমেই যে জিনিসটা থাকা উচিত এরকম, বাট স্ট্যান্ডার্ড হলো প্রথমে আমি কেন করতে চাচ্ছি সেটা একটা থাকবে। দেন আমার এই যে ক্যাপাবিলিটি গুলো নিয়ে কথা বললাম, যেটা কিনা আমারটা আসলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমি করিনি, আমি একটু ডিফারেন্ট স্টাইলে করছি। সো কিন্তু এরকম যদি আমরা করি যে প্রথমেই আমরা শুরুর দিকে যদি আমরা কি করতে চাচ্ছি, কেন এই প্রোগ্রামে, তো এরপরে হচ্ছে যে আমি আমার ক্যাপাবিলিটি গুলো বললাম। একটা হচ্ছিল যে আমার প্রফেশনাল বা আমার স্ট্রেংথ ওই জায়গাতে থাকলো, আর একটা হচ্ছে আমার একাডেমিক স্ট্রেংথ, যে আমি অমুক অমুক সাবজেক্টে ভালো করেছি, কিংবা এটাতে ভালো করার ইয়ে ছিল, আমি এটাতে থিসিস করছি, এটাতে আমার নলেজ ছিল, এটাতে আমি ট্রেনিং করেছি। তো ওগুলো যখন থাকবে, এরপরে হচ্ছিল যে যে প্রোগ্রামটাতে আমি অ্যাপ্লাই করছি সেই জিনিসটা আমার জন্য কেন রেলিভেন্ট, এবং সেখান থেকে আমি কিভাবে আমার কোয়ালিটি গুলোকে এক্সেল করতে পারি। হ্যাঁ, আমি কিভাবে এক্সেল করতে পারি, সাথে হচ্ছিল এই জিনিসগুলোকে কিভাবে আমি এনহেন্স করতে পারি, এবং যেটা কিনা আমাকে ফিউচারে ভ্যালু অ্যাড করবে। তো এই 3টা পার্টে যদি আমরা জিনিসটাকে করতে পারি, কিংবা 4টা পার্টে যদি আমরা এসওপিটাকে লিখতে পারি, এটা খুবই ভালো হবে।
এবং আমি মনে করি সিভি এবং এসওপি যখন লেখা হয়ে গেছে তখন হচ্ছে যে আমি এটাকে নিয়ে আমার টিচারকে দিব, কিংবা আমি যার কাছ থেকে আমার রিকমেন্ডেশন লেটার নিতে চাচ্ছি, সো নিয়ে তাকে, এবং তাকে আমি কি পয়েন্ট দিয়ে দিব যে আমি কিন্তু আমার স্ট্রেংথ হিসেবে এই জিনিসগুলোকে দেখিয়েছি, কিংবা এটা। তো তখন হচ্ছিল যে সে লিখবে, কিংবা অনেক সময় হয় যেটা ইয়ার ক্ষেত্রে আমি জানি যে হার্ভার্ড এবং এমআইটির ক্ষেত্রে তাদের কোশ্চিনারি থাকে, 5টা থেকে 7টা কোশ্চেন থাকে, মেইনলি 5টা থাকে। তো আরেকটা শুরুতে কিছু কোশ্চেন থাকে যে আমার লাইফে দেখা বেস্ট পার্সনদের কত 10%-এর মধ্যে সে আছে কিনা, তারপরে হচ্ছিল যে 5%-এর মধ্যে আছে কিনা, তার সে কিভাবে, কয়েকটা কোশ্চেন থাকে। আমি জাস্ট একটা কথা বলতেছি, এটা ডিফারেন্ট হ্যাঁ, আলটিমেটলি এটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের হইতে পারে। তো আমার প্রথমে হচ্ছে যে ছোট ছোট কিছু কোশ্চেন থাকে, এরপরে 3টা থেকে 5টা কোশ্চেন অথবা একাধিক এর চেয়ে বেশি হইতে পারে। তো সেখানে মেইনলি থাকে জানতে চাই যে তার ক্যাপাবিলিটি গুলো, সে কিভাবে জিনিসগুলোকে লিড করেছে, কিভাবে তার স্ট্রেন্থ ছিল। তো এটা যদি মাস্টার্স এর জন্য হয়ে থাকে কিংবা পিএইচডির জন্য হয়ে থাকে, তো তখন দেখা যাবে যে রিসার্চ রিলেটেড যে টপিকের উপর আমরা রিসার্চ করতে চাচ্ছি সেই জিনিসগুলোর উপরে হাইলাইট করতে বলবে। তো প্রফেসর যদি ওইভাবে লিখে দেয়, মানে ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে যে সে ক্লিয়ারলি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারছে কিনা, কিংবা নেভিগেট করতে পারছে কিনা। কারণ অনেক সময় এমআইটি ক্ষেত্রে আমি বলবো যে ব্র্যাকেটে লেখা থাকে যেটা নন স্পিকার, মানে রিকমেন্ডেশন লেটার নেওয়ার আগে লেখা থাকে এটা কি নন ইংলিশ স্পিকার কিনা। তো সেই কান্ট্রির ক্ষেত্রে হইলেও যদি সে ভুলভাল ইংলিশও লেখে কোনো সমস্যা নেই, আমার লেখা যাবে না, কিন্তু যদি টিচার যাই লিখতেছে সে যদি একটু ওয়ার্ডিং এ ভুল হয়, টেন্সে ভুল হয়, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে সেই স্ট্রেন্থ গুলোকে নেভিগেট করতে পারছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এই ডকুমেন্টেশন গুলো হচ্ছিল যে একেবারে ইউনিক, এবং এটা হচ্ছিল যে হার্ভার্ড এবং এমআইটি সবসময় বলে যে আমরা কিন্তু পার্টিকুলারলি একটা সেক্টরকে, যেরকম সিজিপিএ একটা সেক্টর কিংবা একটা পার্ট, কিংবা আমার হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের টেস্টের রেজাল্ট, এটা জিম্যাট হইতে পারে, জিআরই হইতে পারে, তারপর আইএলস আছে, টোফেল আছে, এগুলো কিন্তু একটা পার্ট। এগুলা তো দেখা যাচ্ছে একটাতে যদি আমি কম থাকে, যেটাতে আমার একটা উইকনেস আছে, বাট আমার যদি রিকমেন্ডেশন লেটারটা খুবই স্ট্রং হয়, মানে আমার টিচার আমার ব্যাপারে একেবারে খুবই পজিটিভ লেখছে, আমার এসওপিটা খুবই ভালো হয়েছে, আমার সিভিটা খুবই ভালো হয়েছে, অনেক জায়গাতে কাভার লেটার চাই, তো কাভার লেটারটা যদি ভালো হয়ে থাকে, তো এগুলো কিন্তু মানে একটা একটাকে কমপ্লিমেন্ট করবে, যে আমার একটা জায়গায় যদি গ্যাপ থাকে তার একটা জায়গায় আমি ইমপ্রুভ করব। তো এই জন্য সিজিপিএ যারা খারাপ তার মানে এই না যে আমি অ্যাপ্লাই করতে পারবো না এরকম, কারণ ওরা বলে যে এভারেজ এত, এভারেজ মানে কি, যেরকম আমি এমআইটিটা বলতেছি, এমআইটিটা বলা হচ্ছিল যে রেগুলার এমবিএ কিংবা রেগুলার মাস্টার্স এর ক্ষেত্রে ওরা বলে 3.6, হ্যাঁ, তা এখন হচ্ছে 3.6 তো নাই, এরপর লোকজন চান্স পাচ্ছে, মানে কি অনেকেই 3.9 এরও চান্স পাইছে, 3.1 এরও চান্স পাইছে। এই জন্য এভারেজ কইরা কইরা তাদের 3.6 হয়েছে কিংবা 3.5 হয়েছে। তো এই জন্য আমি বলবো যে এটা লিমিটেড না, যদি আমি 3ও পেয়ে থাকি এটা আমার জন্য লিমিটেশন না, আমি যদি জিম্যাটে 700-র উপরে পেয়ে থাকি হয়ে গেল, এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল। কিংবা আমি আমার রিকমেন্ডেশন লেটার, আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক ভালো, তো এগুলো থেকে আমি মানে প্রপার ডকুমেন্টেশন দিতে পারছি তাদের কাছে, তো এগুলোতে কিন্তু চান্স পাওয়া যাবে এবং স্কলারশিপও পাওয়া যাবে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে ফোকাস করা উচিত। ধন্যবাদ।